আমাকে তো মামলার ভয় দেখিয়ে লাভ নাই। 5 বছর তো জেল খেটেছি। কোন মামলার সংখ্যা তো আমার 125টা। বাংলাদেশে আমরা যেটা দেখছি যে মানে আমরা কার্যকরভাবে কিন্তু ইন্ডিয়ান এই গদি মিডিয়ার যে প্রচারণা, সেই প্রচারণার কোনো কাউন্টার আমাদের মিডিয়া কিন্তু করছে না। আমাদের মিডিয়া কিন্তু ধরেন আমরা করছি, আমার দেশ কিন্তু রেগুলারলি আমার দেশ করে। ছাড়া না, আমার দেশ ছাড়া অন্য কোনো পত্রিকায় কিন্তু এর কোনো কাউন্টার নেই। আমাদের টেলিভিশন গুলা বা আমাদের ধরেন সরকার নিয়ন্ত্রিত টেলিভিশন থেকে শুরু করে বেসরকারি টেলিভিশন কারোরই কোনো কিন্তু প্রতিক্রিয়া আমরা দেখছি না। তো সেই এটা আমাদের জন্য একটা, আমি বলবো একটা, কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না আর কি। আসলে এখনো আসলে মিডিয়াগুলো তো আসলে স্বাধীন না, মিডিয়াগুলোর মধ্যে এখনো হাসিনার লোকজন তো পূর্ণ বিক্রমে বসা, এবং তারা মনে হয় যেন এই বিষয়গুলো কাউন্টার করতে দিচ্ছে না, যেটা কাউন্টার হওয়া উচিত। পাশাপাশি ধরেন আরো কিছু বিতর্কিত বিষয় ঘটছে, যেটা নিয়ে ধরেন আপনার পত্রিকাতেও নিউজ হয়েছিল। সন্তোষ শর্মা কালবেলা সম্পাদক, তাকে নিয়ে এক ধরনের মাতামাতি চলছে। আমি বুঝলাম না যে কেন সবাই তাকে নিয়ে, তাকেই আপনার এত হাইলাইটেড করতে হবে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আপনার পত্রিকাতেই ছাপা হয়েছে। আমরা লিড নিউজ করেছি, আমরা লিড নিউজ করেছি সন্তোষ রিমান্ডে শর্মা। রিমান্ডে যিনি নির্যাতন করতেন ইসলামিক নেতাদের, রাজনৈতিক দলগুলোর নেতাদের উপরে, তাকে নিয়ে সে, তার বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই প্রসিডিংসে না, যে তাকে নিয়ে এক ধরনের লুফে নেওয়ার একটা চেষ্টা দেখছি আমরা। মানে এগুলা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য। পাশাপাশি আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে, মানে স্বাধীন স্বাধীন বাংলাদেশে আপনার বিরুদ্ধে একটি প্রথম মামলা হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম মামলা আর কি। প্রথম মামলা। স্বাধীন বাংলাদেশে আমি কিন্তু জেল খেটেছি, 5 দিন জি জি জেলে জি জি ছিলাম হ্যাঁ, স্বাধীন জি জি জি। বাংলাদেশে। আপনার সিদ্ধ ধরেন মামুদা, একটা অদ্ভুত ব্যাপার দেখছি যে ধরেন মেঘনা গ্রুপ একটা করাপ্টেড গ্রুপ, এবং 71 টেলিভিশন তারা চালিয়েছে টানা ধরেন 10-12 বছর। 71 টেলিভিশন দিয়ে তারা এই ফ্যাসিজমকে শক্তিশালী করেছে, বিরোধী দলকে এবং দমন ভারতের দালালি করেছে, সরাসরি ভারতের দালালি। দালালি করেছে। এবং 5ই আগস্টের পরে আসলে বিএনপির কিছু নেতার বদন্যতায় বা বিনিময়ে, অনেক কিছুর বিনিময়ে 71 টিভি চালু ছিল। তো সেই 71 টিভির যে মেঘনা গ্রুপের যে মালিকানা, সেই মালিকানা নিয়ে আপনি রিপোর্ট করেছেন আপনার পত্রিকায়, সেটি নিয়ে মামলা হয়েছে। এবং আনফরচুনেটলি আমি দেখলাম যে আপনি যেটি বলছিলেন যে স্বাধীন বাংলাদেশে যে আপনি জেল খেটেছেন, তখন কিন্তু আমরা কোনো সহযোগিতা দেখি নাই, উদার উদার কোনো দৃষ্টিভঙ্গি দেখি নাই। আপনার মামলা কোর্ট একসেপ্ট করে নিয়েছে, সেখানে কিছু দেখি নাই। পাশাপাশি কিন্তু আমি যদি দেখি যে বিতর্কিত সাংবাদিক ধরেন মুন্নি সাহা বা আরো অনেককেই কিন্তু পুলিশ অ্যারেস্ট করে আনে, সেখান থেকে আবার ছেড়ে দেওয়া হয়। তো এই যে অবস্থাটা আপনি কিভাবে দেখেন আর কি? এবং প্রথম আলো বা ডেইলি স্টার নিয়ে আমরা যখন কথা বলেছি, আমি, ইলিয়াস, পিনাকিদা, আমরা যখন কথা বলেছি, তখন বিএনপি মহাসচিবের গণমাধ্যমের উপর হস্তক্ষেপ, স্বাধীনতার হস্তক্ষেপে একেবারে যান পরাণ বের হয়ে গেছে। তো এখন আমি মানে বিএনপি বা রাজনৈতিক দল বা সুশীল সমাজে কোনো প্রতিক্রিয়া কি আমার দেশ পেয়েছে? বা আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন, আপনার আপনার মতো করে একটু জানি যদি। প্রথমে আমি একটু ভারতের বিরুদ্ধে যে আমাদের বুদ্ধিবৃত্তিক লড়াই, আপনি যেটা দুঃখ করছিলেন যে বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া এটা করছে না। তো আমি কিন্তু এতে এতে হতাশ নই। কেন হতাশ নই জানেন? এই ভারতের বিরুদ্ধে যে লড়াই বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই, এই গত 15 বছর ধরে, বিশেষত গত 5 বছর ধরে তো আমি বলবোই, আপনারা তো কয়েকজন চালিয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে। আপনি করেছেন, পিনাকি করেছে, ইলিয়াস করেছে, এরকম ডক্টর তাজ হাসমি করেছেন, এবং আরো এরকম কয়েকজন তো আপনারা চালিয়ে গেছেন সোশ্যাল মিডিয়াতে। তখন তো বাংলাদেশের মিডিয়া তো একেবারেই গদি মিডিয়ার মতো ভারতের সব হাসিনার মিডিয়া ছিল এবং ভারতীয় মিডিয়া ছিল। কিন্তু শেষ পর্যন্ত আপনারাই সফল হয়েছেন এবং আপনারা কিন্তু আজ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছেন। আমার ভরসার জায়গাটা সেখানেই। কোনো যতক্ষণ পর্যন্ত আপনাদের মতো মানুষেরা সোশ্যাল মিডিয়াতে এভাবে সাহসের সাথে লড়াই চালিয়ে যেতে পারবেন ভারতীয় হেজেমনি আর এই হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, ততক্ষণ পর্যন্ত আমি আশাহত হব না। এটা হলো আমার 1 নম্বর কথা। এবং আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত চাপের মধ্যে থেকেও, এবং কোন রাজনৈতিক দল আপনাদের পাশে এসে দাঁড়ায় নেই, এটা সত্ত্বেও আপনারা আপনাদের লড়াই, ঈশ্বরের আদর্শ আপনারা অক্ষুণ্ণ রাখতে পেরেছেন। আর দ্বিতীয় যে কথাটা, বাংলাদেশে দেখুন, এই যে আপনি যাদের কথা বললেন, প্রথম আলো বিরুদ্ধে পিনাকি কিছু কথা বলেছিল, ইলিয়াস কিছু কথা বলেছিল, এবং এক ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছিল, এবং সে কারণে বাংলাদেশের বৃহত্তম দলের
মহাসচিব অত্যন্ত মানে আবেগের বশবর্তী হয়ে তিনি অনেকগুলো কথা বলেছিলেন, কিন্তু আমার দেশের বিরুদ্ধে মামলা হয়েছে এ ব্যাপারে কিন্তু কারো মুখে এখন পর্যন্ত কোনো কথা আপনি নিশ্চয়ই শোনেন নাই, আমিও শুনি নাই। তবে জনগণ কিন্তু দাঁড়াচ্ছে, সারা দেশে জনগণ এটার প্রতিবাদে মাঠে নেমেছে। আর এই মামলাটা নিয়ে আমি মামলার মেরিট নিয়ে কিছু বলতে চাই না, কারণ এটা সাব জুডিস। শুধু আপনাকে একটা কথা বলে রাখি, আমরা যে নিউজটা ছাপিয়েছি মেঘনা গ্রুপের বিষয়ে, সেটা কিন্তু সরকারি নথি থেকে। আমরা কোনো কমেন্ট করি নাই, মানে কোনো সাংবাদিকের কোনো কমেন্ট সেই নিউজের মধ্যে নাই। প্রত্যেকটা ইনফরমেশন সরকারি নথি থেকে আমরা কোট করেছি, যেটা সাংবাদিকের দায়িত্ব। যে সরকার মেঘনা গ্রুপের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, তো আপনি একজন সাংবাদিক হিসেবে কনক, আপনি খুব পুরনো সাংবাদিক, বাংলাদেশের কোন গ্রুপের বিরুদ্ধে সরকার যদি তদন্ত চালায়, তো আপনি সেটা প্রকাশ করবেন না আপনার মিডিয়ায়? তো এটা তো আপনার কর্তব্য প্রকাশ করা। এই প্রকাশ করার জন্য আমার দেশের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে এবং আমার কলিগদের বিরুদ্ধে মামলা হয়েছে। তা আমাকে তো মামলার ভয় দেখিয়ে লাভ নাই। 5 বছর তো জেল খেটেছি, কোন মামলার সংখ্যা তো আমার 125টা, তো না হয় আরো একটা মামলা হলো, তাতে আমার কি যায় আসে, আমি কোর্টে দেখবো। কিন্তু মজার ব্যাপার অন্য জায়গায়, আপনি শুনলে অবাক হবেন। এই যে মামলাটা হয়েছে, মামলার সমন আমার কাছে আসা এবং নিউজের যেদিন ছাপা হয়েছে তার মধ্যে কয়দিন গ্যাপ ছিল জানেন? মাত্র 5 দিন। মানে আজকে মামলা হয়েছে, 5 দিনের মধ্যে সেই আজকে নিউজ ছাপা হয়েছে, 5 দিনের মধ্যে সেই নিউজ কোর্টে আমলে নিয়ে আমার বিরুদ্ধে সমন ইস্যু করা হয়ে গেছে। আপনি কি মনে করেন বাংলাদেশের কোন মামলার ক্ষেত্রে এটা সম্ভব? কিন্তু এই ক্ষেত্রে এটা হয়েছে। আচ্ছা, আপনি ভাবুন তো যে মেঘনা গ্রুপের তো টাকার কোনো অভাব নাই, মানে তদন্ত যে পরিমাণ টাকার হচ্ছে এটা চিন্তা করলে তো আমাদের অজ্ঞান হওয়ার অবস্থা। 1 লক্ষ কোটি টাকার কথা বলা হচ্ছে, যে কর ফাঁকি কিংবা মানি লন্ডারিং এর পরিমাণ 1 লক্ষ কোটি টাকা। সেখানে মেঘনা গ্রুপের জায়গায় যদি কোনো দরিদ্র ব্যক্তি মামলা করত, তার মামলা কি 4 দিনের মধ্যে বাংলাদেশের কোনো আদালত গ্রহণ করতে বলে আপনার ধারণা? কিন্তু বাংলাদেশের এই আদালত 4 দিনের মধ্যে শুধু মামলা গ্রহণ করে নাই, সমন পর্যন্ত আমার অফিসে পাঠিয়ে দিয়েছে। এবং যখন সমন পাঠিয়েছে তখন আমি টার্কিতে, তখন আমি ছিলাম না বাংলাদেশে। এটা গেল একটা। আর একটা দেখুন, মানে এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্যজনক ব্যাপার, যে তার মানে বিচার বিভাগের পরিবর্তন তো কিছু হয় নাই। এখনো তো বিচার বিভাগ শক্তিশালী মানুষের কথায় ওঠে আর বসে, তা না হলে তো এই ধরনের কাজ হতে পারতো না, 5 দিনের মধ্যে সমন ইস্যু হয়ে যেত না, তাই না? এবং এবং আরো ব্যাপার আছে। এই আপনি কি করবেন? আপনি যদি কোনো মানে নিউজে আপনি আপত্তি থাকে, তাহলে প্রথম কি করবেন? আপনি প্রতিবাদ পাঠাবেন। সেই প্রতিবাদ ছাপা না হলে আপনি কি করবেন? আপনি প্রেস কাউন্সিলে যাবেন। প্রেস কাউন্সিলে যদি বিচার না পান, তাহার পরে আপনি আদালতে যাবেন। এটাই তো সিস্টেম, আমরা তো তাই জানি। অবাক হবেন শুনলে, এই নিউজের কোনো প্রতিবাদ কিন্তু আসে নাই আমাদের কাছে। প্রতিবাদ আসার আগেই মামলা রুজু হয়ে গেছে। শুধু মামলা রুজু হয় নাই, মামলা অ্যাকসেপ্টেড হয়ে গেছে, মামলা কগনিজেন্সে নিয়ে সমন ইস্যু হয়ে গেছে। কোর্ট থেকেও জিজ্ঞাসা করা হয় নাই যে আপনি কি প্রতিবাদ দিয়েছেন? তো প্রতিবাদ দিলে প্রতিবাদ কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের অবস্থা। এখন আমি জানি না, আইনমন্ত্রী তো জুলাই বিপ্লবে জড়িত ছিলেন, আসিফ নজরুল সাহেব, আপনি বললেন উনি বই লিখেছেন জুলাই বিপ্লব নিয়ে, তো তিনি কি জানেন তার নিম্ন আদালত কিভাবে পরিচালিত হচ্ছে? তো আমি আশা করি তিনি না জেনে থাকলে তিনি খবর নেবেন যে কিভাবে 4 দিনের মধ্যে আমার দেশের বিরুদ্ধে মামলা গ্রহণ করা হলো। মাহমুদ ভাই, উনি সবই জানেন এবং সবই ওনার ইশারাতেই হচ্ছে। মুন্নি সাহার সাউন্ডের কিছু হয় না।